ওয়েলকাম স্টুডেন্টস টু মাই লজিক ক্লাস। দেখো স্টুডেন্টস, তোমাদের গত ক্লাসে আমি 10 রুলসের বা রুল অফ রিপ্লেসমেন্টের কিছু নিয়মকানুন দেখিয়েছিলাম এবং সেখানে তোমাদের কয়েকটা ডেরিভেশনও দেখিয়েছিলাম। তো বা তারও আগের ভিডিও তোমরা 9 রুলসের কিছু ডেরিভেশন পেয়েছো। আজকে যে বাকি রুলসগুলো যেগুলো ছিল সেই ভিডিও সেই রুলসগুলো তোমাদেরকে দেখাবো। দেখো স্টুডেন্টস, তোমাদের বলেছিলাম যে রুল অফ রিপ্লেসমেন্ট আর রুল অফ ইনফারেন্সের মধ্যে একটা ফারাক রয়েছে। রুল অফ ইনফারেন্সের ক্ষেত্রে একটার জায়গায় একটা প্রতিস্থাপন করা যায় না, কিন্তু রুল অফ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে তার মানে প্রতিস্থাপনের সূত্র একটা পরিবর্তে আমি আরেকটা লিখতে পারি অনায়াসে। এখন দেখো এখানে আগের দিন তোমাদের আমি কি কি সূত্র কথা বলেছিলাম। রুল অফ রিপ্লেসমেন্টের ডি মর্গানের সূত্র, মানে ডিএম, কম, অ্যাসোস, ডিস্ট, ডিএন, এই সূত্রগুলো কথা বলেছিলাম। আর আজকের আরো যে বাকি সূত্রগুলো রয়েছে সেগুলো, যেমন ধরো আজকে আছে ট্রান্স। ফার্স্ট হচ্ছে ট্রান্স, মানে তোমার ওই আগের 14টা সূত্রের পরে ফার্স্ট 15 নাম্বারের ট্রান্স। ট্রান্স মানে হচ্ছে ট্রান্সপোজিশন। এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সপোজিশন, কিন্তু আমরা সংক্ষেপে যখন লজিক করব, অর্থাৎ যুক্তি তৈরি করব, তার করব, তখন সেক্ষেত্রে যখন রুলসগুলো অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা এটা লিখবো ট্রান্স। সংক্ষিপ্ত নাম ট্রান্স। ট্রান্সের তাহলে প্রত্যেকে যেমন সংক্ষিপ্ত নাম যেটা, এই সূত্র নিয়মটা কিরকম আছে, এটা তো বলছে যদি পি ইমপ্লাইজ কিউ হয়, যদি পি ইমপ্লাইজ কিউ থাকে তাহলে সেটা বলাও যা, নট কিউ ইমপ্লাইজ নট পি বলাও তা। অর্থাৎ কিনা দেখো, এটা যদি আমি ব্যাখ্যা করি কিরকম দাঁড়ায়, পূর্বগ অনুগকে প্রতিপাদন করছে বলতে যা বোঝায়, অনুগ নিষেধ পূর্বগ নিষেধকে প্রতিপাদন করছে বলতে একই বোঝায়। কথাটা বুঝতে পারলে? যে পূর্বগ অনুগকে প্রতিপাদন করছে বলতে যা বোঝাবে, অনুগ নিষেধ পূর্বগ নিষেধকে প্রতিপাদন করছে, দুটো কথা হচ্ছে সেম। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে পি কিউ কে প্রতিপাদন করছে বলতে বোঝায় নট কিউ, মানে কিউ নেগেশন, বা হচ্ছে কি অনুগ নিষেধ পূর্বগ নিষেধকে প্রতিপাদন করছে। এটা ট্রান্সের সূত্র। 16 নম্বরে কি আছে, ট্রান্সের পরে আমরা ইমপিলের সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট লজিক করতে গেলে আমাদের এক্ষেত্রে এটা খুবই ভালো, মানে প্রচুর হারে ক্ষেত্রে আগে ইমপ্লিকেশন বা ইমপিল আমরা সংক্ষিপ্ত বলবো। যদি পি ইমপ্লাইজ কিউ থাকে সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে এটা লিখতে পারি নট পি ভেল কিউ, বা নট পি ভেল কিউ থাকলে আমরা সেক্ষেত্রে পি ইমপ্লাইজ কিউ, এই দুটো একসাথেই বলতে পারি। অর্থাৎ যদি পি ইমপ্লাইজ কিউ থাকে আমরা সেক্ষেত্রে নট পি ভেল কিউ বলতে পারি, আর নট পি ভেল কিউ থাকলে আমরা পি ইমপ্লাইজ কিউ বলতে পারি। কিভাবে দেখো, পি ইমপ্লাইজ কিউ অর্থাৎ পি কিউ কে প্রতিপাদন করে বা পূর্বগ অনুগকে প্রতিপাদন করে বলতে বোঝায় পূর্বগ মিথ্যা হবে, অনুগ সত্য হবে। অর্থাৎ এটা বলতে বোঝায় যে পূর্বগ মিথ্যা অথবা অনুগ সত্য। তাহলে পি কিউ কে প্রতিপাদন করা বলতে বোঝায় পূর্বগ মিথ্যা অথবা অনুগ সত্য। একটা জিনিস দেখো, ইমপ্লাইজ এর নিয়মের ক্ষেত্রে, ইমপ্লাইজ যে নিয়ম, এই নিয়মের ক্ষেত্রে সবসময় দুটো জিনিস মাথায় রাখবে। পূর্বগ মানে যেটা হচ্ছে কি ফার্স্ট টার্ম, এটাকে আমরা বলছি পূর্বগ, এটাকে বলছি অনুগ। অর্থাৎ পূর্বগ কি পূর্বগ মিথ্যা হবে, যদি পূর্বগ মিথ্যা হয় তাহলে ইমপ্লাইজ এর ক্ষেত্রে এটা সত্য হবে। তাহলে কোনো ইমপ্লাইজ আকারের বাক্য অর্থাৎ প্রাকল্পিক বচন সত্য হবে যদি তার পূর্বগ মিথ্যা হয়, এবং কি আরেকটা কি, যদি তার অনুগ সত্য হয়। তাহলে কোনো প্রাকল্পিক বচনের ক্ষেত্রে প্রাকল্পিক বচনটি সত্য হবে যদি তার পূর্বগ মিথ্যা হয় এবং বা অথবা অনুগ সত্য হয়। এই দুটোর মধ্যে যে কোনো বিকল্প একটা থাকলেই প্রাকল্পিক বচনটাকে আমরা সত্য বলে মেনে নিতে গণ্য করবো। অর্থাৎ তাহলে ইমপ্লিকেটের ক্ষেত্রে কি হলো, পূর্বগ সত্য, পূর্বগ মিথ্যা হবে অথবা অনুগ সত্য হবে। এটা মানে এটাই বোঝাচ্ছে যে কোনো ইমপ্লিকেশন বাক্যের ক্ষেত্রে পূর্বগ মিথ্যা অথবা অনুগ সত্য। এটা তোমরা যখন সত্য সারণী করেছো সেখানে তোমাদেরকে এটা বলা হয়েছে, দেখবে যে ইমপ্লাইজ নিয়মের ক্ষেত্রে যে পূর্বগ সত্য হলে অনুগ মিথ্যা হতে পারে না, মানে কোনো সত্য প্রাকৃতিক বচনের ক্ষেত্রে পূর্বগ সত্য হলে অনুগ মিথ্যা হতে পারে না। 17 নম্বর নিয়মটা কি আছে, এটা খুব একটা মানে একটা ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হচ্ছে ইকুইভ। তোমরা এটা সত্য সারণীর ক্ষেত্রেও করেছো, ইকুইভ্যালেন্ট। এটার অর্থটা কি, এটার অর্থ হচ্ছে পি ইকুইভ্যালেন্ট কিউ বলতে আমরা বোঝাই, পি ইকুইভ্যালেন্ট কিউ বলতে কি বোঝায়, যে পি কিউ কে প্রতিপাদন করে এবং কিউ পি কে প্রতিপাদন করে।
পি ইকুইভ্যালেন্ট কিউ বলতে বোঝায় পি কিউ কে প্রতিপাদন করবে এবং কিউ পি কে প্রতিপাদন করবে। অথবা যদি সত্য মূল্যের দিক থেকে দেখি, পি ইকুইভ্যালেন্ট কিউ বলতে বোঝাবে পি ডট কিউ ভেল নট পি ডট নট কিউ। অর্থাৎ কিনা একটা বিকল্প সত্য হবে এবং অপর বিকল্পটা কি হবে, মানে অপর বিকল্প মিথ্যা দিক থেকে সত্য হবে। অর্থাৎ এই সংযুক্তকরণের ক্ষেত্রে পি সত্য এবং কিউ সত্য হলে সত্য হবে, অথবা পি মিথ্যা এবং কিউ মিথ্যা হলে সত্য হবে। অর্থাৎ ইকুইভ্যালেন্ট নিয়মের ক্ষেত্রে উভয় দিক সত্য হলে সত্য, উভয় দিক মিথ্যা হলে মিথ্যা। এক্ষেত্রে দেখো পি এবং কিউ সত্য হবে। যদি পি এবং কিউ সত্য হয় তাহলে সেটা পি এবং কিউ সত্য হবে, অথবা কি হবে, পি এবং কিউ মিথ্যা হবে। তাহলে দুটো মিথ্যা হলে সেটা সত্য, আবার দুটো সত্য হলে সেটা সত্য। অর্থাৎ ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে আমাদের তাহলে দুরকম সিস্টেম, দুরকম থাকছে, একটা সত্য মূল্যের দিক থেকে আর একটা হচ্ছে প্রতিপাদনের দিক থেকে। প্রতিপাদনের দিক থেকে দেখো পি কিউ সত্য হবে বা পি কিউ সমার্থক হবে যদি পি কিউ কে প্রতিপাদন করে এবং কিউ পি কে প্রতিপাদন করে। আবার সত্য মূল্যের দিক থেকে পি কিউ সমার্থক হবে যদি পি এবং কিউ সত্য হয় অথবা পি এবং কিউ মিথ্যা হয়। বুঝতে পারলে ইকুইভ্যালেন্টের সূত্রটা? আমি তোমাদেরকে যখন এটা ডেরিভেশনটা করাবো বা ডেরিভেশন একটা এক্সাম্পল দেবো তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। 18তে দেখো এক্সপোর্টের সূত্র। এটা কিছুটা অ্যাসোসের মতো, মানে অ্যাসোসের ক্ষেত্রে কি হয়েছিল, পি ভ্যালু কিউ ভ্যালু 8 থাকলে আমরা পি কে বাদ দিয়ে, মানে পি ভ্যালু কিউ কে সংযুক্তিকরণ করে 8টাকে বাদ দিয়ে দিয়েছিলাম। এই এক্ষেত্রেও সেরকম হবে তোমার, যে পি মানে অ্যাসোসের ক্ষেত্রে কিরকম হচ্ছে দেখো, মানে অ্যাসোসের ক্ষেত্রে দেখেছো এক্ষেত্রে কি হচ্ছে, ডটের একটা সংযুক্তিকরণ, প্রথম অংশটা আছে ডটের সংযুক্তিকরণ, সেই ডটের সংযুক্তিকরণটা বাদ দিয়ে আমরা মানে পূর্বককে বাদ দেওয়া হচ্ছে, দিয়ে অনুগ দুটোকে জুড়ে দেওয়া হচ্ছে। ওক্ষেত্রে কি ছিল, পূর্বক দুটোকে জুড়ে দিয়ে অনুগটাকে বাদ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে দেখো যে পি ডট কিউ ইমপ্লাইজ যদি আর থাকে তার থেকে আমি লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। দেখো পিটা কি ছিল, পিটা ডটের সংযুক্তিকরণ ছিল, মানে পির সাথে কিউ একটা সংযোগী বাক্য ছিল এবং তার সাথে ইমপ্লাইজটা যুক্ত ছিল। এখানে কি হয়েছে, পিটাকে আলাদা করে বাদ দেওয়া হলো, দিয়ে কিউ এবং আরটাকে আমরা ইমপ্লাইজ দিয়ে সংযুক্তকরণ করে দিলাম। অর্থাৎ একটা ডট এবং ইমপ্লাইজ আকারের বাক্যকে আমরা ডট আকারে যেটা ছিল সেই সংযুক্তিকে পিটাকে ছাড়িয়ে দিয়ে, মানে পূর্বক অংশটাকে ছাড়িয়ে দিয়ে আমরা পরের অংশটাকে অনুগর সাথে প্রতিপাদন করে দিলাম। অর্থাৎ পি ডট কিউ ইমপ্লাইজ আর থাকলে আমরা তার থেকে লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। অর্থাৎ সব ক্ষেত্রে তোমরা যখন দেখবে যে পি ডট কিউ ইমপ্লাইজ আর আছে, সেক্ষেত্রে তোমরা পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর এই আকারের বাক্যটাকে আসতে পারবে। অর্থাৎ প্রতিস্থাপনের সূত্রের এটাই হচ্ছে মজার বিষয়, যে এটা থেকে আমি এটা পাবো, আবার এটা থেকে আমি ঘুরিয়ে এটাও পাবো, আবার এটার ক্ষেত্রে আমি এটা পাচ্ছি, এটা থাকলে আমি এটা করতে পারছি। সেটা যখন তোমাদেরকে প্র্যাকটিস করাবো তখন দেখবে সূত্রগুলো কি সুন্দর একটার পর একটা কাজে লেগে যাচ্ছে। এবং লাস্ট নিয়ম হচ্ছে 19 রুলসের যে লাস্ট নিয়ম সেটা হচ্ছে টট। খুব ইন্টারেস্টিং নিয়ম। মানে তোমরা কি করেছো, সিম্পল ক্ষেত্রে কি করেছিলে, সিম্পল ক্ষেত্রে পি ডট কিউ থেকে পি কে নিয়েছিলে, তাই না? এক্ষেত্রে না, এক্ষেত্রে দুটো যদি ভ্যালু সমান থাকে, অর্থাৎ যদি পি ভ্যাল পি থাকে আমি তার থেকে নিতে পারবো পি, আবার পি ডট পি থাকলে আমি তার থেকে নিতে পারবো পি। অর্থাৎ দেখো পির সত্য মূল্য যদি ডট দিয়ে যুক্ত থাকে এবং পির সত্য মূল্য যদি ভেল দিয়ে সংযুক্তিকরণ থাকে, অর্থাৎ দুদিকে যদি সত্য, মানে পি এবং পি দুটো একই একটাই বচনাকার, তার যদি সত্য মূল্য আমরা ডট দিয়ে নির্ণয় করতে যাই, অর্থাৎ পি ডট পি এর আকারে ভাগ করলে আমি সেক্ষেত্রে শুধু পি লিখতে পারি, এবং পি ভ্যাল পি আকারে দিলে আমরা সেখানে শুধু পি লিখতে পারি। এক্ষেত্রে এটা দেখো পি ইমপ্লাইজ পি এলে কিন্তু আমরা পি লিখতে পারবো না। তাহলে কি আসতে হবে, ভেল এবং ডটের ক্ষেত্রে, অর্থাৎ সংযোগিক এবং বৈকল্পিক বাক্যের ক্ষেত্রে আমরা একমাত্র ডটটাকে ব্যবহার করব। তাহলে সংযোগিক এবং বৈকল্পিক বাক্যের যদি দুটো বিকল্প যদি একই হয়, একই ভ্যালু হয়, অর্থাৎ একই সত্য মূল্যটা যদি একই হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা এটাকে বের করতে পারবো। অর্থাৎ দুটো বৈকল্পিক বচনের যদি একই বচনাকার হয় এবং দুটো সংযোগ অক্ষর যদি একই বচনাকার হয়, তাহলে আমরা তার সত্য মূল্য হিসেবে কি বের করতে পারবো, অর্থাৎ সেটার পরিবর্তে আমরা লিখতে পারবো পি, আর এটার পরিবর্তে আমরা লিখতে পারবো পি। এবার আমি একটা তোমাদের ডেরিভেশন দিয়ে পুরো এই রুলস গুলো কিভাবে কাজে লাগছে, একসাথে তো সমস্ত 90 রুলস কাজে লাগানো সম্ভব নয়, কিন্তু কিভাবে রুলস গুলোকে কাজে লাগছে সেটা তোমাদেরকে দেখাবো এই একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে। দেখো আমি তোমাদের আগে 9 রুলসের এক্সাম্পল দেখিয়েছি, 9 এবং 90 রুলসের কিছু অংশ মিলিয়ে তোমাদের এক্সাম্পল দেখিয়েছি। আজকে তোমাদের কিছুটা হচ্ছে কি 19 রুলসের কিছু অংশ এবং 9 রুলস মিলেমিশে থাকবে, মানে একেবারে 9 রুলস থাকবে না, একেবারে 19 রুলস থাকবে না, দুটো মিলিয়ে থাকবে। এবং সেক্ষেত্রে তোমাদের
যুক্তিটা করতে অনেক সুবিধা হবে। দেখো ফার্স্ট এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, দুটো এক্সাম্পল আমি তোমাদের দেখাবো। ফার্স্ট এক্সাম্পল হলো বি ইমপ্লাইজ এ ডট নট বি, এ ডট নট বি না করে এ ডট নট এ, বি ইমপ্লাইজ এ ডট নট এ এক নম্বরে। দু নম্বরে বি ইমপ্লাইজ সি ইমপ্লাইজ বি। তাহলে ফার্স্ট নিলাম বি ইমপ্লাইজ এ ডট নট এ, পরের অঙ্ক বাক্য নিলাম সি ইমপ্লাইজ বি, দেয়ারফর নট সি। তাহলে দেখো এই যে নট সিটা আমার কিভাবে এই দুটো আশ্রবাক্য থেকে কিন্তু আসেনি, তাহলে এসছে কি আরো এর সাথে আরো অনেক আশ্রবাক্য রয়েছে যেখান থেকে এই নট সিটা এসেছে। অর্থাৎ আমরা এটাই প্রমাণিত হয়ে রয়েছে যে নট সিটা, সেই নট সিটা যে আরো এই দুটো আশ্রবাক্যের মানে এই দুটো যুক্তিবাক্য থেকে যেটা আসেনি, এবং এতে আরো যে উচ্চ যুক্তিবাক্যগুলো আছে সেগুলো দেখানোটাই হচ্ছে গিয়ে বাক্যগত বৈধতার মূল কাজ। ঠিক আছে, তো এবার দেখো তাহলে চলো এটা করা যাক। আমার সাথে তোমরা সবাই দেখো ভালো করে যে কিভাবে আমি করছি, তাহলে তোমাদের একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এই সিটাকে কোথা থেকে পেতে পারি, একমাত্র আমি এই জায়গা থেকে এই সিটা কিন্তু পেতে পারি, তাই না? তাহলে আমাকে ভাবতে হবে, দেখো আমার হাতে দুটো অপশন আছে, সি ইমপ্লাইজ বি আছে আর বি ইমপ্লাইজ এ ডট নট এ আছে। তাহলে আমাকে ফার্স্ট যেটা করতে হবে, আমি কিন্তু একেবারে এখানে যদি আমি করে নিই সেক্ষেত্রে হবে, কিন্তু আমি অত মানে জটিলতায় যাব না, সহজভাবে তোমাদেরকে দেখাবো। দেখো এটাকে ফার্স্ট আমি কি করতে পারি, ইমপিল করতে পারি। কিছুক্ষণ আগে ইমপিলের কথা বলছিলাম, ইমপিলের নিয়মে বলছিলাম যে পি ইমপ্লাইজ কিউ থাকলে আমি তার থেকে নট পি ভ্যালু কিউ করতে পারি, তাই না? করতে পারি তো। তো দেখো ইমপিলের এই সূত্রটা এখানে কিভাবে কাজে লাগছে, পি ইমপ্লাইজ কিউ আছে, আমি এটাকে কি করছি, ইমপিল করে নিলাম। তাহলে নট বি ভেল এ ডট নট এ, অর্থাৎ একের ইমপিল করলাম। দেখো পি ইমপ্লাইজ কিউ থেকে নট পি ভ্যাল কিউ, পি ইমপ্লাইজ কিউ ছিল নট পি ভ্যাল কিউ। এবারে দেখো চারে কি করব, এটাকে দেখো ডিস্ট, তোমাদের ডিস্টের কথা বলেছিলাম গত ভিডিওতে ডিস্টে কি বলেছিলাম, যদি তোমাদের পি ভেল কিউ ডট আর থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে এটা লিখতে পারবে পি ভেল কিউ ডট পি ভেল আর, এটা যেমন লিখতে পারো। আবার যদি পি ডট কিউ ভেল আর থাকে তার থেকে তোমরা লিখতে পারবে পি ডট কিউ ভেল পি ডট আর, এটা করতে পারো ডিস্ট। অর্থাৎ কিনা ডিস্টের ক্ষেত্রে দেখো পি ভেল কিউ ডট আর থাকলে আমরা করতে পারি পি ভেল কিউ ডট পি ভেল আর, ঠিক পি ডট কিউ ভেল আর থাকলে আমরা করতে পারি পি ডট কিউ ভেল পি ডট আর। এখানে কি আছে দেখো, পি ভেল কিউ ডট আর আছে, তো তাহলে আমরা এটা করতে পারি নট বি ভেল এ ডট নট বি ভেল নট এ, তিনের ডিস্ট। দেখো ডিস্ট্রিবিউশন করে দিলাম। তাহলে এখানে ভেল ছিল, এখানে ভেল ছিল, কি চলে এসছে মাঝে, বৈকল্পিক বাক্যটা মাঝে কি চলে এসছে, সংযোগী বাক্য চলে এসছে। অর্থাৎ বৈকল্পিক থেকে আমি সংযোগীকে যেতে পারি। তাহলে দেখো বৈকল্পিক বাক্য ছিল, মূল বিকল্প ছিল বৈকল্পিকের, হয়ে গেল মূলটা কি সংযোগী। এবারে দেখো তোমার কি লাগবে, তোমার লাগবে নট সিটা। তাহলে তুমি নট সিটা কিভাবে পেতে পারো, তাহলে আমি এখান থেকে কি করব, 5 নট বি ভেল এ, অর্থাৎ 4 সিম করব। তোমাদের সিম বলেছিলাম, সিম্পে কি বলেছিলাম, পি ডট কিউ থাকলে সেখান থেকে পি নিতে পারি, তাই তো। তাহলে আমি এখানে নিয়ে নিলাম বি ইমপ্লাই বি ভেল এ নিয়ে নিলাম, তাহলে আমার চলে এলো 4 সিম। এবারে দেখো 6 বি ইমপ্লাইজ এ, 5 ইমপিল। দেখো একটা ইমপিল দিয়ে আমি কি করেছিলাম, দেখো ইমপ্লাইজ দিয়ে ইমপিল করেছিলাম। আবার দেখো আমার এই পার্টটা আছে, অর্থাৎ এই পার্টটা আছে, আমি এই পার্টটা থেকে কিন্তু এই পার্টটা চলে গেলাম। মানে এই পার্টটা থেকে যেমন এই পার্টটাতে আসা যায়, তেমন এইটা থেকে ওটাতে যাওয়া যায়। এটা হচ্ছে প্রতিস্থাপনের নিয়মের ক্ষেত্রে একটা সুবিধা। তাহলে বি ইমপ্লাইজ এ বেরিয়ে গেল 5 ইমপিল। এবারে দেখো আমার এখানে কাজটা কি, এখানে আমার কি আছে, সি ইমপ্লাইজ বি আছে, বি ইমপ্লাইজ এ আছে। আমি যদি এটাকে এই অবস্থায় আমি এখন আপাতত এটাকে ছেড়ে রাখলাম। এবারে দেখো আমি দ্বিতীয় পার্টটাকে নিয়ে আবার ভাববো, কেন না, কারণ আমার সিটাকে আনতে হবে, অর্থাৎ আমার নট বিটা পেতে হবে। তাহলে নট বি পেলে আমি কিন্তু সি পেয়ে যাবো, নট সি পেয়ে যাবো, শুধু সি পেলে না, নট সি পেতে হবে। আবার তখন আমি তাহলে কি করছি, এটাকে ঘুরিয়ে নিয়ে এসো, নট বি ভেল নট এ ডট নট বি ভেল এ, অর্থাৎ কিনা 4 কমের নিয়মে কি বলেছিলাম, প্রত্যেকটা নিয়ম তোমাদের পাশে বলে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পি ডট কিউ থাকলে তার থেকে তুমি লিখতে পারবে কিউ ডট পি, পি
পি ভেল কিউ থাকলে তার থেকে তুমি লিখতে পারবে কিউ ভেল পি। দেখো এটা কমের নিয়ম ছিল, তাহলে এখানে কি আছে পি ডট কিউ আছে, আমি তার থেকে কি লিখতে পারি কিউ ডট পি। দেখো এটা কিউ চলে এসছে পারে, পি পারে চলে গেছে, অর্থাৎ পি ডট কিউ থাকলে আমি কিউ ডট পি যেমন লিখতে পারি, সেক্ষেত্রে এটা আমি কিউ ডট পি লিখলাম। 8 কি লিখবো, তাহলে 4 কম হয়ে গেল, এটা কম হয়ে গেল। এবার দেখো এখানটা আমি এটাকে নামালাম, নট বি ভেল নট এ 7 সিম। আমি তোমাদের আগের ক্লাসে বলেছি যে সিম করতে গেলে সর্বদা সিম্পের ক্ষেত্রে পি ডট কিউ থাকলে সর্বদা আমি পূর্বটাকে কিন্তু আমি সিদ্ধান্ত হিসাবে নামাবো, অর্থাৎ স্পিড পূর্বকে আমি নামাতে পারি, মানে প্রথম সংযোগীকে আমি নিতে পারি, সেকেন্ড সংযোগীকে নিতে পারি না। তাই দেখো আমার এক্ষেত্রে সেকেন্ড সংযোগী দরকার ছিল, কিন্তু আমি নিতে পেরেছি কি নিতে পারিনি, কি সেক্ষেত্রে আমার কি করতে হলো কমিউনিকেশন বা কমের সূত্র অনুসারে আমি সেটাকে আগে প্রথম সংযোগীতে নিয়ে এলাম। প্রথম সংযোগী যখন চলে এলো তখন কিন্তু আমি সেটাকে সিম করতে পারলাম। তাহলে এটা মাথায় রাখবো সব সময় যে যখন তোমার সিম্পের প্রয়োজন হবে, সেকেন্ড পার লাগবে, অর্থাৎ দ্বিতীয় সংযোগীটা তোমার দরকার, সেটা তোমাকে কিন্তু প্রথমে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু সেটাকে সিম করা যাবে না। তাহলে নট বি ভেল এম সিম হয়ে গেল। 9 দেখো এবার আমি এটা কি করতে পারি, বি ইমপ্লাইজ নট এ, না বি ইমপ্লাইজ নট এ করার আমার দরকার নেই, আমার এখানটা এটা মাথায় রাখতে হবে এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ এ একটা রয়েছে অলরেডি, তো বি ইমপ্লাইজ এ আর দরকার হবে না। তাহলে আমি এটাকে আবার কম করব, এ ভেল নট বি, অর্থাৎ 8 এর কম। তাহলে নট এ ভেল নট বি চলে এসছে, কম করলাম মানে জাস্ট এটাকে কম করে নিলাম। 10 এর কি করব, এ ইমপ্লাইজ নট বি। দেখো ইমপ্লিটাকে কতবার কাজে লাগানো যাচ্ছে, একটা সূত্রকে তুমি একটা ডেরিভেশন করার ক্ষেত্রে বহুবার কাজে লাগাতে পারো, মানে একটা যুক্তির ক্ষেত্রে তুমি একটা নিয়মকে যদি 4 বার কাজে লাগে, 5 বার কাজে লাগে, 6 বার কাজে লাগে, তুমি কাজে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা তোমাকে দেখতে হবে যে এর সাথে কতটা যৌক্তিকতা আছে। তো আমার দেখো এখানটা কম ছিল, আমি সেটাকে কি করলাম কম করে আবার আমি ইমপ্লিট করলাম। ইমপ্লিটের সূত্রতে কি আছে, পি ইমপ্লাইজ কিউ থাকলে আমি নট পি ভেল কিউ পেতে পারি। তার মানেটা কি যে নট পি ভেল কিউ থাকলে আমি পি ইমপ্লাইজ কিউ পেতে পারি। নট পি ভেল কিউ ছিল, নট পি ভেল কিউ আমি তার থেকে ইমপ্লিট করে দিলাম। এবার দেখো 11তে কি হচ্ছে, এখানে দেখো বি ইমপ্লাইজ এ আছে আর এখানে হচ্ছে এ ইমপ্লাইজ নট বি, তাহলে কি হবে এটা এইচএস। এই এইচএস এর মধ্যে দিয়ে আমি তাহলে কি লিখতে পারি, বি ইমপ্লাইজ নট বি, অর্থাৎ কিনা তোমার 6 এর এবং 10 এর কোনটা আগে আছে, বি ইমপ্লাইজ এটা আগে আছে উপরে রেখেছি, এটা রেখেছি আমার এটার কাজের সুবিধার্থে 6 আর 10 এর এইচএস। দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা যে বি ইমপ্লাইজ নট বি। এবার আমি এটা কি করব, এটা একটু জায়গা শর্টের জন্য আমি ভালো করে দেখে নাও, আমি এটা উপরটা একটু মুছে দিয়ে আমি এটাকে উপরে ইয়ে করব, বা আমি এখানটা করতেও পারি। দেখো এটাকে আবার ইমপ্লি করব, নট বি ভেল নট বি, মানে বি ইমপ্লাইজ নট বি এসেছিল, আমি এটাকে আবার ইমপ্লি করলাম, ইমপ্লাইজ থাকলে আমি ইমপ্লি করতেই পারি। তাহলে নট বি ভেল নট বি অর্থাৎ 11 ইমপ্লিল, তাহলে আমার কি আছে নট বি ভেল নট বি। এইবার আমি একটু এখানটায় তোমাদের সুবিধার্থে মুছে দিচ্ছি, একটু ইয়ে করবেন। তাহলে 12 নম্বর স্টেপ ছিল এখানটায়, 12 নম্বর স্টেপে কি আছে দেখো আমি এটা রিপিট লিখছি, নট বি ভেল নট বি 12 নম্বর স্টেপে বেরিয়েছে ইমপ্লিল করে, অর্থাৎ কিনা 11 ইমপ্লিল করে। এবার দেখো নট বি ভেল নট বি, টটের কথা বলেছিলাম, টটের সূত্রে কি বলেছিলাম যে টটের সূত্রেতে বলেছিলাম যদি একই যদি লেটার থাকে, অর্থাৎ একই যদি বচনাকার থাকে, মানে পি ভেল নট পি থাকলে সেখান থেকে আমি লিখতে পারি পি, কিউ ভেল কিউ থাকলে আমি সেখান থেকে লিখতে পারবো পি ডট পি থাকলে আমি সেখান থেকেও পি পেতে পারি। তাহলে পি ডট পি থাকলে পি পেতে পারি, পি ভেল পি থাকলে পি পেতে পারি। এখানে দেখো কি আছে, এখানে আছে পি ভেল পি, তার মানে কি আমি এটা থেকে টট করতে পারি, একই বচনাকার আছে, কিন্তু এখানে যদি বি জায়গায় এ থাকতো তখন কিন্তু আমি টট করতে পারতাম না। তাহলে আমাকে টট করতে হলে কি হবে, সর্বদা হচ্ছে একই বচনাকার থাকতে হবে। তাহলে বি ভেল নট বি আছে, আমি তার থেকে নিলাম নট বি, অর্থাৎ 12 কি টট, 12 টট হলো, মানে টোটোলজি। 14 নম্বরে দেখো কি আসবে, তাহলে নট বি আমার এখানটায় দেখো এবারে পি ইমপ্লাইজ কিউ আছে, নট কিউ পেয়েছি, তাহলে আমার কি আসবে নট পি, অর্থাৎ 2 আর 13 এমটি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে কি হলো, পি ইমপ্লাইজ কিউ থাকলে যদি নট পি থাকে তাহলে নট কিউ, এমটি সূত্রতে দেখো পি ইমপ্লাইজ যদি কিউ থাকে নট কিউ থাকে তার থেকে আমি পেতে পারি নট পি। সেই একই ভাবে পি ইমপ্লাইজ কিউ থেকে পি ইমপ্লাইজ কিউ ছিল
নট কিউ পেয়েছি, সুতরাং তার থেকে আমি পেতে পারি নট পি। একদম সহজ, এইভাবে তোমাকে বুঝতে হবে। যদি তুমি স্টেপ জাম্প করো, প্রত্যেকটা ধরো এলোমেলো ভাবে ভাবো হবে না। একটা যখন করতে যাচ্ছ সেটা থেকে ভাবতে হবে যে আমি কোথা থেকে কি পেলাম। এখান থেকে আমি যখন বি ইমপ্লাইজ এ পেয়ে গেলাম, আমি তখন কি ভাবলাম যে বি ইমপ্লাইজ এ পেয়েছি মানে আমার এখানটা একটা বি আছে, আমার কাজে লাগতেই পারে। তখন আমি দেখো এখানটা এসে আবার এ ইমপ্লাইজ নট বি যখন বের করলাম, আমি তাহলে এই এর সাথে এইচএস করে দিলাম, দিয়ে আমার যখন বি নট বি বেরোলো, আমি সেটাকে ইমপিল করার সাথে সাথেই আমার কিন্তু নট বিটা চলে এলো, অর্থাৎ নট বি বা মানে আমার নট সিটা অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল।